চিত্রাঙ্গনা পর্ব ১ লিখেছেন ইশরাত জাহান জেরিন। মধ্যরাতে ঘুম থেকে উঠিয়ে অষ্টাদশী চিত্রার গায়ে লাল বেনারসি মুড়িয়ে দেওয়া হয়। স্বামীর বয়স ৫৫, যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে তিনি চিত্রার পরিচিত সহপাঠী রোকসানার পিতা। লোকের স্ত্রী মারা গেছেন আজ ২ সপ্তাহও হয়নি। চিত্রার অন্তরাত্মা ভয়ে কাঁপছে। হৃৎপিণ্ডের ধুকপুকুনি শব্দ তাকে নিমিষেই কাবু করছে। কি করবে সে এখন? সে তো সোহাগ ভাইকে ভালোবাসে। তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা চিত্রার পক্ষে অসম্ভব। হাতের কাছে ফোন নেই। মামি তাকে একটু আগেও একগাল কথা শুনিয়ে জলদি শাড়ি পরতে বলে গেছেন। আচ্ছা, সোহাগ ভাইয়ের রুমে গিয়ে কি তাকে জানালে সে এই বিপদ হতে লোকটা তাকে রক্ষা করবে? হ্যাঁ, রক্ষা না করে কোথায় আবার যাবে? শত হলেও তারই তো প্রেমিক সোহাগ ভাই। ভাবতে না ভাবতেই মামি হুড়মুড়িয়ে আবার রুমে আসেন, সঙ্গে তার বড় ছেলের বউ মারিয়াও। মুখপুরি, তুই এখনো বইসা আসোস? তোর আম্মার আয়সা বুঝি তোরে তোয়ার করব? মর্জিনা বেগম গর্জে উঠলেন। দয়া করে এমন করো না মামি, আমি ওই লোককে বিয়ে করতে পারবো না। আমি ওই লোককে বিয়ে করব না। দয়া করো, ঘরের সব কাজ আমি আরও ভালো করে করব। তাও রহম করো মামি, রহম করো। চিত্রা মর্জিনার পা ধরে আর্তনাদ করে, তবে এহেন আর্তনাদ মর্জিনার হৃদয় ছুঁয়েছে বলে মনে হয় না। চিত্রাকে পাশ কাটিয়ে মারিয়া শাড়িটা ছুঁড়ে মারে তার মুখের ওপর। তাচ্ছিল্যের স্বরে বলল, নাটক কইরা লাভ হইব না। আম্মা, আপনি ওরে ধরেন, আমি শাড়ি পরাই। ভাবি, ভাবি, আমি আপনার পায়ে পড়ি, আমার সঙ্গে এমন অন্যায় করবেন না। মারিয়া ধাক্কা মেরে নিজের পা সরিয়ে নেয়। আবারও বলে উঠল, হ্যাঁ, সব অন্যায় খালি আমরা করি, আর তুমি তো দুধে ধোয়া তুলসী পাতা। এই বাড়ির কাঁধে বইসা আর কতকাল খাইবা? পরিবারটারে তো ধ্বংস কইরা ফালাইছো। শেয়ানা মাইয়া হইয়া ঘর জুইরা ধাপাইয়া বেড়াও। আমার জামাইটারে তো বশ করবার পারো নাই, তাই এখন সোহাগের পেছনে লেলাইছো। তোমাকে মতো মাইয়া মানুষের আমার খুব ভালো কইরা চেনা আছে। যার বাপ মায়ের ঠিক ঠিকানা নাই, তার আবার কিসের হ্যাডাম? মারিয়ার নোংরা কথায় চিত্রার ভেতরটা জ্বলে পড়ে উঠল। শত্রু আসলে জানে তার দুর্বল দিকটা কোথায়, তাই তো বেছে বেছে সেখানে বারবার আঘাত করে। সে আর কতবার দুনিয়াকে বুঝাবে তার বাবা মা কোনো অপরাধী না, খারাপ না। মনে মনে সোহাগকে খুঁজছে চিত্রা। তার চিত্রা সওদা হয়ে যাচ্ছে। সে কি তাকে বাঁচাতে আসবে না? সে কি কিছুই জানে না? তাকে কি কেউ কিছুই জানায়নি? একবার, শুধুমাত্র একবার সোহাগের কাছে যেতে চায় সে। ওই মানুষটা ছাড়া নিজের বৌদ্ধতা আর কাউকে দিতে পারবে না চিত্রা। এমন কিছু হওয়ার আগে মৃত্যু শ্রেয়। কি আম্মা, হইছে? মির্জার সাহেব তো বইসা আছে। ওরে তৈরি করছো? দরজার ওপাশ থেকে মর্জিরার বড় ছেলে মাহাদি হাঁক ছাড়ল। মার্জিয়া দরজা খানিকটা ফাঁক করে মাথা বের করে জবাব দিলেন, এই তো, আর একটু। ওরে আমি নিয়ে আসতাছি, তুই যা আব্বা। মাহাদি চলে গেল। মার্জিয়া এবার চিত্রার চুলের মুঠি শক্ত করে মুঠোয় পুরো বললেন, হারামির বাচ্চা, ওঠ, ওঠ কইলাম। বসার ঘরে ৫-৬ জন পুরুষ মানুষ বসে আছে। তার মধ্যে মাহাদি, মিজান সাহেব, কাজী সাহেব সহ আরও কয়েকজন লোক। মিজান সাহেব ঠিক বিয়ে করতে এসেছে নাকি মাঝরাতে চিত্রাকে মোটা টাকায় কিনে বর্ডার পাচার করতে এসেছেন, সেটা তিনি নিজেই ভালো জানেন। এলাকার সবাই জানে নারী পাচারের সঙ্গে তার কোনো না কোনো হাত আছে, তবে এখন অবধি কোনো প্রমাণ পাওয়া যায়নি। মিজানের লম্বা চওড়া শরীর, কালো কুতকুতে গায়ের রং, লালচে পান খাওয়া দাঁত, বিশ্রী হাসি। হাসতে গেলে মুখ থেকে পানের পিক ছিটকে আসে। কই মাইয়া, কই মাহাদি? আসতেছে, একটু দাঁড়ান। এখানে কি দাঁড়াইতে আসছি? সময় নাই তো। এই মাইয়ার বদলে কিন্তু মোটা টাকা দিছি, সেইটা ভুইলা যাইও না। মাহাদি একটু বিরক্তি নিয়ে চিত্রার রুমের দিকে তাকায়। হুট করে রুমের দরজা খুলে যায়। ভেতর থেকে বেরিয়ে আসে লাল শাড়ি পরা একটা মেয়ে, মাথায় ঘোমটা। মারিয়া শক্ত করে চিত্রার বাহু ধরে আছে। চিত্রার ফর্সা মুখখানা কাঁদতে কাঁদতে লাল হয়ে ফুলে উঠেছে। এখনও চোখের দিকে জল গড়িয়ে পড়ছে। চিত্রা একবারটি চোখ তুলে দেখার চেষ্টা করলো তার সোহাগ কোথায়, কেন সে এখানে নেই। বুক মুচড়ে আসছে তার। চিত্রাকে বসানো হলো সোফায়। মামা কোথায়? দু চোখ একটিবার মামাকে খোঁজার চেষ্টা করলো। সে কি তার চিত্রাকে রক্ষা করবে না?
কিন্তু কেমন করেই বা রক্ষা করবে? মামা যে নড়াচড়া থেকে শুরু করে কথা বলার শক্তি হারিয়ে বিছানায় পড়ে আছে। চিচ্চার কষ্ট তার বাবার নজর হয়তো ঠিকই কাড়ে। মাঝে মাঝে চিচ্চার অসহায় মুখটির দিকে তাকিয়ে দু চোখ থেকে জল গড়িয়ে পড়ে মঞ্জুর কাদিরের। হইছে, এমনেতে অনেক দেরি হইয়া গেছে। কাজী সাহেব জলদি বিয়া পড়ান। বউ নিয়ে আমারে আবার আজকেই কুমিল্লা যাইতে হইব। রাইতেই রওনা হইমু, বলল মিজান। মিজানের কাঁধে হাত থেকে পাশ থেকে আরেকজন লোক বাঁকা হেসে বলল, কি মিয়া, বিয়া কইরাই কুমিল্লা কেন যাইবা? বাসর করবা না? নাকি আগের মতন এখন আর জোর নাই? হো হো করে লোকটি হেসে ওঠেন। পাশে বসে থাকা বাকিরাও হাসেন, যেন একটু আগে খুব গর্ব হওয়ার মতো কথা হয়েছে। এখানে চিচ্চার ঘৃণা লাগছে। বাবার বয়সে একটা লোকের সঙ্গে তার বিয়ে, তাও আবার হুট করে এমন মাঝরাতে। লোকটাকে দেখেই মনে হচ্ছে আস্ত একটা লম্পট। শাড়ির ওপর দেখে চিচ্চাকে কেমন করে চোখে গিলে খাচ্ছে। কাজী সাহেব নড়ে চড়ে বসেন বিয়ে পড়ানোর জন্য। মাহাদি একবার আর চোখে চিচ্চার দিকে তাকান। একটু আগেও ঘর থেকে মেয়েটার আহাজারি শোনা যাচ্ছিল। মুহূর্তে কি এমন হলো যে এতটা নিশ্চুপ হয়ে গেছে? যাকগে, ভালোই হয়েছে। ঝামেলা না করলেই তো ভালো। তো বিয়ে শুরু করা যাক, কাজী জিজ্ঞেস করল। শুরু করেন। কাজী সাহেব খুতবা পড়ে বললেন, মরহুম মুন্সি সাহেবের বড় ছেলে মোহাম্মদ মিজান সাহেবের সঙ্গে। কাজী সাহেব হঠাৎ থমকে গেলেন। সদর দরজাটা একেবারে ভেঙে ফেলার মতো শব্দ করে কারা যেন দরজায় আঘাত করছে। সবাই ভয় পেয়ে গেল। মাঝরাতে কারা এলো? মারিয়া ভয়ে খুনসুটি মেরে মর্জিনার পেছনে গিয়ে দাঁড়ান। আমি দেখতাছি। মাহাদি উঠে গেল। মার্জিয়া তাকে বাধা দেওয়ার চেষ্টা করেও কোনো লাভ হয়নি। দরজা খুলতে বেশ কিছু লোক ঘরে ঢুকে পড়ল। মাহাদি তাদের দেখে দু পা পিছিয়ে এলো। সকলের হাতে অস্ত্র। ডাকাত নাকি ওরা? এবার সকলের ভেতর ভয় যেন বাসা বেঁধে উঠল। হঠাৎ ছেলেগুলোর পেছন থেকে সুঠাম এক সুপুরুষ এগিয়ে এলো, স্যুট প্যান্ট পরিহিত। মিজান সাহেব লোকটাকে দেখে কেন জানি আঁতকে উঠল। সোফা থেকে এক ঝটকায় উঠে দাঁড়ালো। চিচ্চা এখনও বুঝতে পারছে না এখানে কি হচ্ছে, তবে নতুন কোনো বিপদে যে উদয় হয়েছে তা খুব ভালো করে বুঝতে পারছে সে। ছেলেগুলো সোফা থেকে সবাইকে সরিয়ে দিয়ে ভালো করে তা মুছে দিল। লোকটা এসে সোফায় বসে পা তুলল। ছেলেগুলোর মধ্যকার একজন এগিয়ে এসে লোকটির শরীর থেকে স্যুট খুলে হাতে নিল। ফারাজের পাশেই দাঁড়ালো সে। লোকটি ভাবলেশীনভাবে টেবিলের উপর রাখা মিষ্টির প্লেট থেকে একটা মিষ্টি মুখে দিয়ে জিজ্ঞেস করল, তো মিজান সাহেব, জোয়ান মেয়েদের যদি আপনার মতো চাচারাই বিয়ে করে ঘরে নিয়ে যায়, তবে আমাদের মতো ভাতিজাদের কি হবে? মিজান সাহেব ভয়ে কাঁপছেন, কারণ তার সামনে যে স্বয়ং ফারাজ এলাজি বসে আছে, চেয়ারম্যানের ছোট ছেলে। তবে সে দেশে ফিরল কখন, আর এখানে তার কি কাজ? জবাব দিচ্ছেন না যে? ফারাজের কণ্ঠস্বর গম্ভীর। আপনি এখানে? কাপা গলায় প্রশ্ন করল মিজান। আমাকে প্রশ্ন করছেন? চোখ তুলল ফারাজ। না মানে, কাজী সাহেব বিয়েটা চটজলদি পড়ান, বিয়েই তো খেতে এসেছে। মিজান সাহেবের মুখে খানিকটা হাসি ফুটল। তবে মিজান সাহেবের বিয়ে নয়, আমারটা। কাজী সাহেব দেনমোহরটা বেঁধে তাহলে বিয়ে পড়ানো শুরু করেন। মিজান সাহেবের মুখটা ছোট হয়ে এলো। সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে। বাড়ির বাকিদের অবস্থা একই, তবে কারো সাহস হচ্ছে না লোকটার বিরুদ্ধে হুঙ্কার তুলতে। মাহাদি ইতিমধ্যে চিনতে পেরেছে এই ফারাজ এলাহি, তাই সে আগেই চুপ হয়ে গেছে। যেখানে মিজান সাহেবের মতো লোকের খুঁটি নড়বড়ে হয়ে গেছে, সেখানে তারা কোন খ্যাতের সবজি? ফারাজ সোফায় গা এলিয়ে বসে ভয়ার্ত দৃষ্টিতে চিচ্চার দিকে তাকিয়ে বাঁকা হাসল। বলল, জলদি করুন কাজী সাহেব, ভোর হওয়ার আগে আমার তো আবার বাসরটাও সারতে হবে। ধন্যবাদ সবাইকে। এই অবধি শুনছিলেন চিত্রাঙ্গনা পর্ব 1। আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।